This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেই কাজ তো খই ভাজ। খই ভাজার কাজটাই কি 2024-এ দুনিয়া জুড়ে মানুষ বেশি পছন্দ করছেন? প্রাইস ওয়াটার হাউস কুপার্সের সমীক্ষা বলছে 2024 সালে সবথেকে বেশি মানুষ কাজ ছাড়বেন। বিশ্বে 28% মানুষ কাজ ছাড়ছেন বলে সমীক্ষায় দাবি। প্রতি 3 জন চাকরিজীবীর মধ্যে একজন ইস্তফা দেবেন বলে দাবি করছে পিডব্লিউসি। হাতের কাজ পায়ে ঠেলে লাভটা কি? ঠেলবেনই বা কেন? সিনড্রোমটা খুব চেনা। আমাদের নেতারা যেমন দলে থেকে কাজ করতে পারেন না, দলের ভেতর নেতাদের যেমন দম বন্ধ লাগে, তেমনই নাকি অফিসে কর্মীদের দম বন্ধ হয়ে আসছে। ভালো কাজের পরিবেশ খুঁজছেন অনেকে। তাই এবছরটা নাকি ইস্তফার বছর। 24-এই নাকি বসেদের ইমেলে ঢুকবে সব থেকে বেশি ইস্তফার চিঠি। আমাদের বাংলায় অনেকগুলো কথা আছে, তার মধ্যে একটা কথা হচ্ছে আমাদের বাংলার বিজ্ঞাপনের মতো আর কি, তুমি যাও বঙ্গে তো কপাল যায় সঙ্গে, পুরনো প্রবাদ। এবার সারা দুনিয়ায় যখন মানুষজন এরকম গণহারে চাকরি ছাড়ার জন্য মুখিয়ে রয়েছেন, ভাবতে পারছেন সব থেকে বেশি লোক নাকি চাকরি ছাড়াবে, এখানে লোকে চাকরি পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে, ধর্ণা দিচ্ছে। এত চাকরি নিয়ে এত রকম দুর্নীতি হয়ে যাচ্ছে, অথচ গোটা দুনিয়া জুড়ে নাকি সব থেকে বেশি লোক চাকরি ছেড়ে দেবেন। সবার হাত একরকমভাবে ওই রেজিগনেশনটা টাইপ করার জন্য নিষ্পিস করছে। মনে মনে কি আমাদের সবারই ইচ্ছে করে না, কে না চায় এই সমস্ত থেকে একটু বেরিয়ে যাই, কিন্তু যেতে পারি কোথায়? কারণ আমরা তো আছি বঙ্গে, তাই না? তখন আমরা যারা বঙ্গবাসী, আমাদের কপালে অন্যরকম কী করে লেখা থাকবে বলুন তো? মানে আমাদের তো ওই গোটা বিশ্বের লোকজন যেটা চেয়েছেন, কিন্তু সবাই যেটা করতে পারেননি, হয়তো একটা বড় অংশ করবেন। আমরাও এখানে চাইছি কিন্তু করতে পারছি কই। তবে এখানে না একটু অন্যরকম, ওই বঙ্গের কপাল তো একটু ব্যতিক্রম তো থাকবে। গোটা বিশ্বের মতো সব কিছু এখানে বলে আমরা স্পেশাল কোথায় হলাম? আমাদের এখানে শুধু লোকজন যে চাকরি ছাড়বেন, কিছু লোক নিশ্চয়ই ছাড়বেন। ওয়ার্ল্ড ট্রেড যখন, এখানেও নিশ্চয়ই সেই ট্রেন্ডের বশবর্তী হয়ে কিছু লোক চাকরি টাকরি ছাড়বেন, কিন্তু বহু লোকের চাকরি ছাড়তে হবে না, তাদের চাকরিটা চলে যাবে বলে মনে হচ্ছে, জানেন তো? মানে ছাঁটাই, একদম পত্রপাঠ বিদায়। দেখুন এখনও যেটুকুনি ওই কলকারখানা টারখানা আছে না, দেখবেন সেই সব কারখানার বাইরে মাঝে মধ্যে ছাঁটাইয়ের নোটিশ ঝোলে। এরকম নোটিশ নাকি এবছর কিছু রাজনৈতিক নেতাদের কপালে ঝুলতে চলেছে। এটাই সবচেয়ে ইন্টারেস্টিং, জানেন তো? অথচ আমরা কিন্তু দেখেছিলাম এবছর ট্রেন্ডটা যা, সেটা ওই রাজনীতিতেও সর্বভারতীয় বা আন্তর্জাতিক যে ট্রেন্ড, ওই চাকরি ছাড়ার ট্রেন্ড, তার সাথে দিব্যি মিলে যাচ্ছিল। আমরা কতজনকে দেখলাম এই লোকসভা ভোটের আগে, তারা নিজেদের পার্টির চাকরিটা ছেড়ে, মানে কেউ বিধায়ক টিধায়ক ছিলেন আর কি, সেই চাকরিগুলোকে ছেড়ে তারা ছাড়লেন। তো তারপর অন্য কোথাও জয়েন করেছিলেন, সেটা পরের কথা। আর তারপর কেউ আবার সে নতুন চাকরি আর পেলেনও না, আপাতত বেকার, সেটাও তো ঠিক আছে, কিন্তু চাকরিটা ছেড়েছেন। কিন্তু বাকিরা, যাদের কথাই বলছিলাম, যারা রাজনীতিটাকে আরও 5টা চাকরির মতো ধরে নিয়ে গোয়ঙ্গচ্ছ মনোভাব দেখাচ্ছেন, বা যেটা ইচ্ছে সেটাই করে চলেছেন নিজের মতো করে, চাকরি ফাকরি নিয়ে বেশি মাথা ফাতা ঘামাচ্ছেন না, তাদের নাকি চাকরি, মানে ওই দলের পদ এক্ষেত্রে আর কি, সব গেল বলে। নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমকের পর কিন্তু আমি নিশ্চিত, জানেন তো, তৃণমূলের অনেক ছোট বড় নেতা, বিভিন্ন র্যাঙ্ক আছে তো, সব র্যাঙ্কেরই, তারা নাকি গুটিয়ে আছেন। তাদের হঠাৎ প্যালপিটেশন শুরু হয়ে যাচ্ছে, বুক ধরপড় করছে, ঘাম হচ্ছে, মুড অফ হয়ে যাচ্ছে। কারণ কখন যে কি হয়ে যায় কিচ্ছু বলা যাচ্ছে না। আসলে তারা তো মানে কখন কি করেছিলেন তারও কি হিসেব তাদের আছে নাকি? টেট কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল মনে আছে বাগদার চন্দন মণ্ডলের, তার মাধ্যমেই নাকি দুর্নীতির টাকাগুলো লেনদেন হয়েছিল বলে অভিযোগ করেছিলেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। যদিও উপেন বিশ্বাস চন্দনের নাম করেননি, বলেছিলেন বাগদার সৎরঞ্জন
কারণ সে নাকি ওই লোকজনকে বলতো যে চাকরি দিতে না পারলে যে টাকা নিয়েছেন চাকরি দেওয়ার জন্য সেটা ফেরত দিয়ে দেবেন। এরকম সততা বিরল, এটা এরকমভাবেই দেখেছিলেন উপেন বিশ্বাস আর কি। তো যাই হোক, সে থেকে দেখছি জানেন তো এরা যে রঞ্জনদের মধ্যে খুব মিল নাকি, মানে তারা প্রত্যেকেই যদি হাতে নাতে তাদের কাজকর্মগুলো ধরা পড়ে যায় তখনই তারা এই সততার জায়গাটা তুলে ধরেন। বাগদার শতরঞ্জন ফেসে গেছেন বুঝে সব টাকা ফেরত দিতে চেয়েছিলেন, আর শিলিগুড়ির রঞ্জন শর্মা বলেছেন যে সরকারের জমি সরকার নিয়েছে, বেশ করেছে, আমি তো জাস্ট দেখভাল করছিলাম। এবার সেই জায়গার থেকেই তিনি কিন্তু একটা বিরাট ফিলোসফিক্যাল তত্ত্ব তুলে ধরেছেন। এটা কিন্তু রাজনীতির জন্য বিরাট বড় একটা ফিলোসফি, এটা জেনে রাখা ভালো। তিনি বলেছেন ভোগ করার ছিল, করেছেন, এখন সরকার নেওয়ার কথা মনে করছে, নিয়েছে। আইডিয়াল গভর্নমেন্ট মানে আদর্শ সরকার, তাদের ক্ষেত্রে তো যারা তার নিচে থাকবেন তার নাগরিকরা, তারা কি এরকমই হওয়া উচিত নয়? ভাবুন তো। আচ্ছা আপনারা বলুন যে আদর্শ সরকার মানে কি, নেতারা কি বলেন? সেই পুরনো সেই ক্লাসিক্যাল ডেফিনেশনটা আর কি, সরকার মানে হচ্ছে গভর্নমেন্ট ইজ অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। মানে যে সরকার জনতার দ্বারা নির্বাচিত, যে সরকার জনতার জন্য, জনতার দ্বারা, সেটাই হচ্ছে আদর্শ সরকার, তাই না? জনতার জন্য নিবেদিত, সবই তো জনতার। রঞ্জনশীল শর্মার কথা শুনে মনে হচ্ছে তিনি পরিষ্কার কিন্তু এই জিনিসটা সবাই শুনেছি আমরা, কেউ চট করে এটাকে রিয়েলাইজ করতে পারেনি, খালি সরকারের বিরুদ্ধে আমরা অভিযোগ তুলি। কিন্তু তিনি ভেবেছিলেন যে সরকার যখন জনতার, তখন সরকারের যে জমি জায়গা আছে সেগুলো তো তার মতো জনতারই আর কি, সেগুলো এখন ভোগ করছেন, করলে কোনো অসুবিধা নেই, ভোগের সময় ভোগী। এখন ধরা পড়েছেন ত্যাগী হয়ে গেছেন, শুধু নিজে যে ত্যাগী হয়েছেন তার না, অন্যদেরও ত্যাগী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, জানেন তো। নিজের জাত তো চিনিয়েই দিয়েছেন। এবার তার যেখানে রিসর্ট ছিল তার আশেপাশে যে সমস্ত হোটেল বা রিসর্ট আছে সেগুলোর দিকেও এখন সবার দৃষ্টি আকর্ষণ করছেন। বলছেন তার রিসর্ট ভাঙা হলে অন্য জবরদখলগুলোরও নিশ্চয়ই একই হাল হবে। শিলিগুড়ির সৎ রঞ্জন মনে হচ্ছে জানেন তো হ্যামলিনের বাসিওয়ালা হতে চাইছেন। তৃণমূল নেতৃত্বের তরফে যদি একটু সাহস বা উৎসাহ পান তাহলে নিশ্চয়ই গড়গড় করে বলে দেবেন যে গজলডোবায় যেখানে ভোরের আলোয় ওই মেগা ট্যুরিজম হাব হওয়ার কথা, সেখানে কোন কোন নেতা, মানে তাকে বাদ দিয়ে আরও কোন কোন নেতা বা কোন কোন প্রভাবশালী তারা সব দখল টখল করে রয়েছে। মুখ্যমন্ত্রীর ভাইয়ের বাড়িতে যখন পুলিশ প্রশাসন পৌঁছেছে তখন নিশ্চয়ই তিনি আরও উৎসাহিত হবে। এবার যখন তার বাড়িতে মানে একজন দাপুটে তৃণমূল নেতা কাউন্সিলর, তার রিসর্টে যখন বুলডোজার চলেছে তখন নিশ্চয়ই বাকিদের দখল তুলতেও একই ব্যবস্থা হবে, এক যাত্রায় পৃথক ফল। নিশ্চয়ই সেটা সরকার বা প্রশাসনের খুব একটা পছন্দ হবে না। এবার তিনি একথা ভেবে নিশ্চিন্ত হতে পারেন, আমরাও না একথা ভেবে খুব নিশ্চিন্ত হতে পারি। গভর্নমেন্টের এই জমি কখনোই আমি দখল করিনি। শিলিগুড়ির থেকে গিয়ে আমি দখল সত্ত্ব নিয়েছিলাম। তারপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভোরের আলো প্রজেক্ট হয় 4 বিঘা করে জমি ওদের চায়, আমরা সঙ্গে সঙ্গে স্বেচ্ছায় নিয়েছি। সরকারের জমি সরকার নিয়েছে, আমি তো আনন্দিত। আপনার ডান দিকে হোটেল, বা দিকে হোটেল, পিছনে হোটেল, সব জায়গায়। আর আপনার ওখানে মাছের পুকুর রয়ে গেছে, প্রায় কয়েক হাজার হেক্টর জমি আছে ভেস্টল্যান্ডটা। শুধু আপনারটা কেন হলো, সাধারণ মানুষের প্রশ্ন। অবাক কাণ্ড হচ্ছে, শুধু রঞ্জনবাবু কেন, আরো অনেক কেষ্টবিষ্টুর জমি ওখানে আছে। সেই সমস্ত কেষ্টবিষ্টুর কথা ভুলে গেলেন কি করে? নাকি উনি একটা বলেছিলেন যে কি একটা কাক ঝুলিয়ে দিলে অন্যেরা, তাহলে এই রঞ্জন বাবু, দেবাশিস বাবু, আরো যাদের নাম, এরা হচ্ছে সেই কাক যাদেরকে ঝুলিয়ে অন্যদেরকে ভয় দেখাতে চাচ্ছেন। লজ্জা হওয়া উচিত। ইংরেজিতে না জেটসাম বলে একটা কথা আছে, খুব কঠিন শব্দ না, মানেটাও খুব সরল। মানে ধরুন মাছ সমুদ্রে যদি জাহাজ ডুবির পরিস্থিতি হয় তাহলে বাঁচার একটা উপায় হচ্ছে এই জেটসাম, মানে জাহাজকে ভাসিয়ে রাখতে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে জলে ফেলে দেওয়া, জাহাজটা যাতে হালকা হয়ে যায়। সোজা বাংলায় বোঝা হালকা করা। এবার উচ্ছেদ অভিযান দেখে খালি আমার ওই জেটসামের কথা মনে হচ্ছে। নিশ্চয়ই তো ভাবছেন যে ক্ষেত্রে বোঝাটা কি, কেন এই যে তৃণমূল নেতাদের দখলদারি, গা জোয়ারি, আর সেটা নিয়ে মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া, তার ফল দেখেননি। এবার কতগুলো জায়গায় শহুরে অঞ্চলে
তৃণমূল কত কম ভোট পেয়েছে। আবার এমনটাও হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদস্পন্দনটা বুঝতে পারছেন সেখানে একটু অনিয়মিত হার্টবিট পড়ছে, ঠিক সরলভাবে চলছে না গোটা ব্যাপারটা। দেখবেন অনেক কিছু হার্টের সমস্যা না ইসিজি রিপোর্টে ঠিক সেই সময়ে যদি কিছু না ঘটে তাহলে সেরমভাবে ধরা পড়ে না, কিন্তু ছোটোখাটো ইঙ্গিত হয়তো থাকে, আনকোড়া ডাক্তারদের অনেকেরই তা চোখে পড়ে না, কিন্তু অভিজ্ঞ কার্ডিওলজিস্টরা সেগুলোকেই খুঁটিয়ে দেখেন। লোকসভা নির্বাচনে ভালোভাবে জেতার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই অনুভব করতে পারছেন কোথাও না কোথাও হার্টবিটে গোলমাল হচ্ছে, তাই হার্ট অ্যাটাকের আগে এই ব্যবস্থা নিলেন। কিন্তু শুধু উচ্ছেদ করে কি হার্ট সুরক্ষিত হলো? মানুষের হার্টে যে নেতাদের সম্পর্কে ভয় আর বিতৃষ্ণা বসে গেছে সেটাকে দূর করবে বলুন তো? মদন মিত্র আছেন, তিনি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আইন শৃঙ্খলা রক্ষায় এবার রাস্তায় নামতে পারেন। দেখুন, এই ভবিষ্যৎবাণী তো মারাত্মক ভবিষ্যৎবাণী, সেটা নিয়ে কাল থেকে তো কম আলোচনা হচ্ছে না। আজ কিন্তু দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামার প্রসঙ্গ উঠতেই নামতে হলো না, তার আগেই কাজ হয়ে গেল। আরিয়াদহে মা আর ছেলেকে পেটানোয় অভিযুক্ত ওই জয়ন্ত সিংকে আজ গ্রেফতার করে ফেলেছে পুলিশ। সে নাকি এসে ওই কোথাও আত্মসমর্পণ করতে গেছিল, পুলিশ তাকে গ্রেফতার করে নিয়েছে। সায়নদীপ আর তার মাকে হাসপাতালে পাঠিয়ে জয়ন্ত নাকি এলাকাতেই ঘাপটি মেরেছিল, তারপর উত্তরবঙ্গে পালায়, ফিরে এসে ওড়িশা পালানোর ছক কষছিল, তাকে নাকি ফাঁদ পেতে ধরেছে পুলিশ। এই এতগুলো কথা বললাম, এরা আপনাদের, আমি জানি আপনাদের মনের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এইখানেই ছিল, এত কিছু জানতো, তারা এতদিন কি করছিল? সে যাকে যা করছিল। আরে অত কিছু ভাবলে চলে মশাই, এই সিনেমায় দেখে আপনারা যেরকম কেউ কখনো সিনেমার যুক্তি কখনো আপনারা জানতে চান এটার সিনটা কেন হলো, ওরকম হয় নাকি? ওপর থেকে হেলিকপ্টার থেকে গুলি চালাচ্ছে, নিচে নায়ক নায়িকা দৌড়ে বেড়াচ্ছে, যে কখন ইয়ে হবে, মাথার উপর হাত দিয়ে রয়েছে যাতে গুলি না লাগে, এবার তার যুক্তি খুঁজতে যাবেন আপনি কখন? এইগুলো খুঁজতে নেই, ছাড়ুন এগুলো। এবার জয়ন্ত জালে উঠতেই মদন মিত্র কিন্তু মুচকি হাসছেন। তাহলে কি আইন শৃঙ্খলার নাট বল্টু টাইট করতে মাঠে ডাইরেক্টলি না নামলেও নিজের ওই স্প্যানার টেনার মানে যে যা দিয়ে আর কি নাট বল্টু টাইট করা যায় সেগুলোকে মাঠে নামিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারাই বার্তাটা ছড়িয়ে দিচ্ছেন, আর তাতে যা কাজ হওয়ার হয়ে যাচ্ছে, কারণ সমঝদারোं के लिए ইশারা ही काफ़ी है। যেখানেই একটা জায়গা মানে গোট পাকাতে বাজে জায়গায় যাচ্ছে, আলটিমেটলি মমতা ব্যানার্জি হস্তক্ষেপ না করলে মেটে না। অতএব আমি বলেছি যে সমাজ বিরোধীরা যদি মনে করে যে আমরা এমন কিছু করব যা ইচ্ছে তাই হবে, ওরা যেন ভুলে না যায় বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ ছিল বলেই এত তাড়াতাড়ি পুলিশ কমিশনার জেনসিংকে অ্যারেস্ট করেছে। বেশ বোঝা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের লাঠি হাতে রাস্তায় নামবেন এ কথা তিনি বলেননি। তিনি বলতে চেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তাটা দেবেন, হয়তো ফোনে ধমক টমক দেবেন, তারপরেই পুলিশ অপরাধীকে ধরে ফেলবে। তার মানে এটা খেয়াল করে দেখুন, পুলিশি ব্যবস্থাটা যে অটোমেটিক মোডে আর নেই। মানে অটোমেটিক মোড কী হওয়া উচিত পুলিশের? যে কোনো অপরাধ হলেই তারা রিয়্যাক্ট করবে, যে অপরাধী তাকে ধরবে, এটাই তো অটোমেটিক মোড হওয়া উচিত, কিন্তু সেটা নেই। ওই ফ্যানের সুইচ দেওয়ার মতোই মুখ্যমন্ত্রীকে তার মানে আগে সুইচ দিতে হবে, তারপরেই কি পাখার ব্লেড ঘুরবে। এবার মদন মিত্রের আশা কি মমতা বন্দ্যোপাধ্যায় রেগুলেটর ঘুরিয়ে পাখার স্পিডও বাড়িয়ে দেবেন, এটা কিন্তু মনে হচ্ছে, জানেন তো। তাহলে দেখুন, জয়ন্ত কাণ্ড সামনে আসার পর থেকেই তিনি ক্রমাগত সৌগত রায়কেই মামলায় জড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। কেন? কিসের আশায়? আর দেখুন, তার বিরুদ্ধে তার সঙ্গে ছবি দেখা গেছিল, সেটা নিয়ে তিনি বলতে পারতেন, যা বলার তো তিনি বলেইছেন। বিধায়কের সাথে অনেকেই তো থাকে, সেসবগুলো তো ঠিক আছে, নিজের ডিফেন্সে, সেলফ ডিফেন্স। কিন্তু তার জন্য তার দলেরই আরেকজন সাংসদকে এই গোটা ব্যাপারটার মধ্যে কেন টেনে নিয়ে এসে জুড়ে দেবেন? তাহলে তো এটা সহজ ব্যাপার না। সহজ ব্যাপার যখন নয়, তখন কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়।
আজকে হঠাৎ না একটা জনপ্রিয় সুগন্ধির অ্যাডভার্টাইজমেন্টের কথা মনে পড়ে গেল। তাতে একটা খুব সুন্দর লাইন ছিল, ইন্ডিয়া মে ক্যা চল রাহা হ্যায়, ভারতে কি চলছে। উত্তরে ওই বিজ্ঞাপনে হয়তো সুগন্ধির নাম ছিল, কিন্তু এবার সংসদে যদি বাংলার কোনো সাংসদকে এই প্রশ্নটা করা হয়, দাদা বেঙ্গল মে ক্যা চল রাহা হ্যায়, উত্তরটা খুব সহজ, বেঙ্গল মে বুলডোজার চল রাহা হ্যায়। মুখ্যমন্ত্রী যে মেজাজে রয়েছেন, কাউকে রেয়াত করবেন বলে তো মনে হচ্ছে না, চারপাশে এবার মানে বুলডোজারের মতো সব কিছু একদম গুড়িয়ে দেবেন মনে হচ্ছে, একদম সেই ইঙ্গিত পাচ্ছি। মানে দিনের শুরুটা যদি সারাদিনের একটা ইঙ্গিত দেয়, তাহলে অনেকের কপালে দুঃখ আছে বলে মনে হচ্ছে। এবার এই খবরটা যোগী আদিত্যনাথের কানে গেছে তো, মানে দেখুন যোগী তা তিনি তো বুলডোজারের জন্যই বিখ্যাত, বা বুলডোজার বাবা নাম পর্যন্ত পেয়ে গেছিলেন। তার বুলডোজার নাকি আপন পর ভেদাভেদ না করেই চলে থাকে, বিভিন্ন দিকে চলে যায়, বিজেপি এরকমই দাবি করে। এবার যা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বুলডোজারও তো আর আপন পর ভেদ করছে না। এতে যোগী খুশি হবেন না দুশ্চিন্তায় ভুগবেন বলুন তো? দেখুন দুটোরই তো কারণ আছে। বাংলায় বুলডোজার চলা মানে কি, মানে যোগীর রাজনীতি সেটা বিরোধী শিবিরেও মান্যতা পেয়ে গেল, এটার এফেক্টিভনেসটা বিরোধী শিবিরও মেনে নিল, এতে তার খুশি হওয়া উচিত। আবার দেখুন বুলডোজার ব্র্যান্ডিংয়ে তার যে একাধিপত্য, সেটাও তো হাতছাড়া হলো। তাও আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রীর হাতে, যিনি এমনিতে গোটা ভারতে কিন্তু বিরোধী নেত্রী হিসেবে এবং তার ওই ফায়ার ব্র্যান্ড পলিটিক্সের জন্য বিখ্যাত। এতে যোগী কষ্টও পেতে পারেন। একই অনুভূতি হতে পারে প্রয়াত জ্যোতি বসুরও। তার আমলে অপারেশন সানশাইন হয়েছিল, এখন রাজ্য জুড়ে হকার উচ্ছেদ হচ্ছে। এবার জ্যোতি বসু ওই যদি সত্যি সত্যি আর কি এখন দেখতেন, তাহলে তিনি খুশি হতেন নাকি দুঃখ পেতেন? দেখুন অনুমান করাটা কঠিন, তবে আজ সৌগত রায় আমাদের কাছে যে মন্তব্যটা করেছেন, সেটা শুনলে জ্যোতি বসু নিশ্চয়ই একটু স্বভাব বিরুদ্ধভাবে হা হা করে হেসে উঠতেন, জানেন তো। মানে জ্যোতি বসু নাকি নারী নির্যাতন নিয়ে একবার বলেছিলেন যে এমন তো কতই হয়, সংবাদপত্রে সেই মর্মেই খবরটা চেপেছিল, তখন তো আর টেলিভিশন মিডিয়া ছিল না, ফলে বক্তব্যটা পুরোটা শোনার সুযোগ ছিল না, আগে পিছে কী ছিল সেগুলো আলাদা কথা। কিন্তু সৌগত রায় যেটা বলেছেন তাতে কোনো ফাঁকফোকর নাই। হ্যাঁ, দমদমের প্রবীণ সাংসদ কি বলেছেন জানেন? গণপিটুনি কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, আগেও হতো। পিটুনি হঠাৎ বাড়ছে এরকম নয়, এটা সারা দেশেই একটা প্রবলেম, লিঞ্চিং। যে জন্যে নতুন যে আইন হয়েছে তাতে এই লিঞ্চিংয়ের জন্য শাস্তি নির্দিষ্ট করা হয়েছে। বাংলায় কিছু ঘটনা আমাদের নজরে এসছে, সবাই দেখছে, এগুলো দুর্ভাগ্যজনক, কিন্তু কোনো ব্যতিক্রমী নয়, এরকম আগেও হতো। দেখুন রেগুলার প্র্যাকটিস করলে না যে কোনো জিনিস একটা অভ্যেসে পরিণত হয়। সৌগত রায়ের অভ্যেস হয়ে গেছে। আসলে বাম জমানাকে দোষারোপ করার এই অভ্যেসটা, এটা তৃণমূলের প্রায় সবার মধ্যেই তৈরি হয়ে গেছে। আর এই অভ্যেসটা তো একদিনে তৈরি হয়নি, অনেক দিন ধরে নিয়মিত প্র্যাকটিস করে করে এটা তৈরি হয়েছে। আর একবার যা অভ্যেস হয়ে গেছে, এতদিন ধরে যেটা অভ্যেস করেছেন, এই বয়সে পৌঁছে সেই অভ্যেস তো আর রাতারাতি বদল করতে পারবেন না, মানুষ তো অভ্যেসের দাস। তাই জন্যই হয়তো ওই সব কিছু আগেও হতো বলে বাম আমলটাকে লিঙ্ক করে দিলেন। মদন মিত্রও মানুষ, তার ওপর তৃণমূল নেতা, গোষ্ঠী কোন্দলের পুরনো অভ্যেসের কিছুটা ছাপ তার মধ্যে কি নেই? আছে তো বটেই, অভ্যেস বলে কথা। এবার আরিয়াদহ কাণ্ড সামনে আসতেই তাই মদন মিত্র যদি সৌগত রায়কে নিশানা করতে শুরু করেন, তাতেও কি খুব অবাক হওয়ার কিছু আছে? জয়ন্ত সিংয়ের সঙ্গে সৌগত রায় একটা ছবি প্রকাশ্যে এসেছে, সেটাই মদন মিত্রের আলপিন, ক্রমাগত খোঁচা দিয়ে চলেছেন, ফুটিয়ে যাচ্ছেন। কিন্তু সৌগত রায় ৭৮ বছর বয়সে পৌঁছে ফের সংসদে গেছেন, আগামী 5 বছর নিশ্চিন্ত, জীবনভর পেনশন নিশ্চিন্ত। মানে বর্তমান ভবিষ্যৎ পুরোটাই এই অনিশ্চিত সময়ে সুনিশ্চিত। তাহলে খামোকা মদন মিত্রের কথায় তিনি কেন রাগ করতে যাবেন বলুন তো? জয়ন্ত সিংয়ের সাথে আমার কোনো ব্যবহারিক সম্পর্ক নেই। আমি শুনলাম একটা ছবি আছে কোথায় আমি ফুটবল টুর্নামেন্টে প্রাইজ দিতে গিয়েছিলাম, সেইখানে নাকি পিছনে দাঁড়িয়েছিলাম।
আমি সমাজ বিরোধীদের নিয়ে গাড়িতে ঘুরি না, সমাজ বিরোধীদের প্রশ্রয় দিই না, ওদের উপর আমার ভোট নির্ভর করে না কোনো জায়গায় কোনো ইলেকটোরাল ম্যাল প্র্যাকটিসের অভিযোগ। সৌগতরা তো বলছেন এই তো আমি জিতে এলাম, দেখিয়ে দিলাম। না না, এই তো আমি জিতে দেখিয়ে দিলাম। তা উনি তো বলছেন না দল জিতলো, উনি তো বলছেন না এই আমায় মমতা ব্যানার্জি জেতালো, উনি তো বলছেন আমি জিতেছি। ফলে ওর ব্যাপারটা দল কোনো এফেক্টেড হবে না। তৃণমূল কংগ্রেসের উপর থেকে শুরু করে বুথ লেভেলের কর্মী বা নেতা পর্যন্ত কখনো প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করা উচিত না যাতে দল বিব্রত হয়। দলের সুনির্দিষ্ট কথনতন্ত্র আছে, সুনির্দিষ্ট ফোরাম আছে। যদি কিছু বলার থাকে প্রকাশ্যে মিডিয়ার সামনে না বলে দলের অভ্যন্তরে বলাটাই বাঞ্ছনীয়। ওখানে সৌগতদার শেষ বয়সে এখন জিতেছেন, এমপি হয়েছেন, তো কারো না কারো ঘাড়ে তো দোষ চাপাতে হবে, তো মদন দা ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি যদি দেখা যায় তো পুরো মদন মিত্র জেহাদি লোককে দিয়ে উনি যে কাজটা করছেন, এই কাজটার জন্যে আজকে ওখানকার অবস্থা খারাপ আছে। না না, দুর্নীতার কেউ অস্বীকার করছে না ও তৃণমূল করে, কারণ এমন জড়িয়ে ধরা ছবি আছে সব, হ্যাঁ, যে কে কার ঘরে ঢুকে পড়েছে বোঝাও যাচ্ছে না। এরা কেউ বাহুবলী না, এরা অত্যাচারী। এদের বল বাহুন নয়, এদের বল বাহুন না, এরা ঝান্ডা বলি, এরা পার্টি বলি, হ্যাঁ, এরা মমতা বলি, এরা তৃণমূল বলি, এরা বাহুবলী না। কি আবার বাহুবল? দেখুন, একটা জিনিস বুঝতে পারছি যে যে কারণেই যা বলি হোক না কেন, বাহুবলীদের এখন কিন্তু ওই কোথাও গিয়ে বলি যাওয়ার সময় হয়েছে, তাই তো হতে শুরু করেছে। এটা নতুন কিছু না, যখন তাদেরও খেয়াল রাখা উচিত। জানেন তো, যুগে যুগে কিন্তু এটাই হয়েছে। দেখুন, এক মুখ আর বধির নির্যাতিতাকে নিয়ে মহাকারণে ধর্ণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এখন মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী, তাকে জোর করে বের করে দেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কী পণ করেছিলেন? সিপিআইএমকে মহাকরণ ছাড়া করবেন। বাংলায় একের পর এক কর্মী নির্যাতিত হচ্ছে, বাংলার বিজেপি নেতাদের সেই প্রতিবাদ, সেই রকম একটা কিছু কঠিন একটা কিছু সিদ্ধান্ত চোখে পড়ছে। হয়তো এই কারণেই প্রধানমন্ত্রী নিজেই সংসদে বিষয়টা নিয়ে সরব হয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, দিগ্গজদের দিকে প্রশ্ন তুলেছেন। এবার আপনার মনে হবে যে এক্ষেত্রে দিগ্গজ কাদের বললেন? যারা চুপ করে রইলেন, যারা সেইভাবে এখনও পুরোপুরি নামেননি, তাদের সবার উদ্দেশ্যেই বললেন কি? তাহলে তো অনেকের, মানে বঙ্গেরও অনেকের দিকে সেটা যাবে বলে মনে হয় আর কি। তো আমরা সেটা ধরছি না এক্ষেত্রে। তার ওই ঠিক যে জায়গাটায় প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন সেটাই না হয় ধরছি, একটা পোর্শনকে। বুদ্ধিজীবী আর প্রতিবাদী মননশীল সমাজের কথা বলেছেন। চোপড়ার ভাইরাল ভিডিও নিয়ে বলছিলেন প্রধানমন্ত্রী, এবার কথায় কথায় সন্দেশখালির প্রসঙ্গও চলে এসছে, এবং সেখানেই মোদি প্রশ্ন করেছেন, দিগ্গজরা এখন চুপ কেন? আজকের দিনে এই প্রশ্নটা না খুব ভাইটাল। কে করেছেন যদি ভুলেও যায়, শুধু প্রশ্নটাই কিন্তু চারপাশে ভালো করে তাকিয়ে দেখার জন্য যথেষ্ট। बंगाल से आई कुछ तस्वीरों को सोशल मीडिया पे वीडियो देखा, एक महिला को वहां सरेआम सड़क पर पीटा जा रहा, वो बहन चीख रही है, लेकिन वहां खड़े हुए कोई उसकी मदद के लिए नहीं आ रहा है, वीडियो बनाने में लगे हुए हैं। और जो घटना संदेश खाली में हुई, जिसकी तस्वीरें रोंगटे खड़े करने वाली है, बड़े बड़े दिग्गज मैं सुन रहा हूं कल से, इसके लिए पीड़ा उनके शब्दों में भी नहीं झलक रही है। और जो अपने आप को बहुत बड़े प्रगतिशील नारी नेता मानते हैं, वो भी मुंह पे ताले लगा करके बैठ गए, क्योंकि संबंध उनके राजनीतिक जीवन से जुड़े किसी दल से या उस राज्य से है। और इसलिए आप महिलाओं पर हो रही पीड़ा को চুপচাপ হয়ে যায়। আচ্ছা, রাহুল গান্ধীকে কি মানে ওই বুদ্ধিজীবী সম্প্রদায়ের মধ্যে ধরেন প্রধানমন্ত্রী? জানি না, জাস্ট মনে হলো তাই বললাম, কারণ এবার তিনি যা যা বক্তব্য রাখছেন তার টার্গেট কিন্তু ঘুরিয়ে থাকছেন রাহুল গান্ধী। দেখুন, এর আগে নির্মলা সীতারামন যখন আবাস দুর্নীতির মিডিয়া রিপোর্ট দেখিয়েছিলেন, তখন সংসদে সেম রব উঠেছিল। আবার সেম শুনতে হলো বাংলাকে নিয়ে। এটা কারোর গায়ে লাগুক না লাগুক, জানেন তো, আমাদের লাগে। আর কত শুনবো বলুন তো?
মোদি বলছেন তিনি রাজনৈতিক স্কোর করছেন না, কিন্তু তিনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি রাজনৈতিক বিতর্ক সভাতেই দাঁড়িয়ে রয়েছেন, তাই বিরোধীরা তার মন্তব্যের নিন্দা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু মোদি যে কথাটা বললেন সেটা খেয়াল করে দেখুন। চোপড়ায় মহিলাকে যখন মারা হচ্ছিল, যারা ছবি তুলছিল তারা বাঁচানোর চেষ্টা করলেন না কেন? দুটো কারণ হতে পারে, হয় জেসিবি গ্যাং তারা নিজেরাই ছবি তুলে রাখছিল, যারা মার খেলেন তাদের ভবিষ্যতে ব্ল্যাকমেল করার জন্য, অথবা বাকিদের সতর্ক করার জন্য তারা এই রকমভাবে শাস্তি দেন, তাদের বক্তব্যে তাদের কথার অন্যথা করলে এরকমই হবে, অথবা অন্যের হেনস্থায় মজা পেয়ে এলাকারই কেউ ছবি তুলে রাখছিল, এটাও হতে পারে। এবার প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন যারা দিগ্গজ তারা খামোশ কেন? এই প্রশ্ন তো এখন আমাদের রাজ্যে অনেকে করছেন, বুদ্ধিজীবীরা কোথায়? দেখুন, ওইখানে প্রগতিশীল মহিলা নেত্রী বলেও খোঁচা মেরেছেন নরেন্দ্র মোদী, সেটা কাকে বোঝাতে চেয়েছেন সেটা স্পষ্ট নয়। আমরা বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারছেন, কারণ বলে দিয়েছেন যে তার জীবন তো আবার ওই রাজনৈতিক দলের সাথে যুক্ত, সুতরাং কাকে কার ওপর তার এতটা অসুয়া আছে সেটা আমরা খানিকটা বুঝতে অসুবিধা হচ্ছে না। তাও যেহেতু স্পষ্ট করে বলেননি প্রধানমন্ত্রী, তো আমরা না নাম করলাম না। ঠিক আছে, কীভাবে রাহুল গান্ধীর কথাও তিনি স্পষ্ট করে বলেননি, কিন্তু তার মধ্যে এই দিগ্গজ বলে যাদের দিকে তিনি দেখেছেন তাদের মধ্যে যে এরকম নামও থাকতে পারে এটাও হতে পারে, এটা না ধরে নিচ্ছি স্পষ্ট না, কিন্তু এইটা তো স্পষ্ট যে এই মন্তব্যটা যদি একটু আপনি শুধু তার আক্ষরিক অর্থে ধরেন তাহলে সেটা বাংলায় শোরগোল ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট। ওয়াকআউট করার পরে আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে এসব কথা তুলছেন। যেদিন উত্তরপ্রদেশে একজন কিশোরীকে গ্যাংরেপ করা হলো সেদিন কোনো বিবেক জাগেনি প্রধানমন্ত্রী যতই মুখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দিকে বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর দিকে বাক্যবাণ ছুড়ুন না কেন, তারা মূলত কিন্তু একই চিন্তায় আছেন। বাবা হাতরাস ভুলে গেল, ভয়ের চোটে এখনো এতে যেতে পারেনি, কি বলে ওটাকে, মণিপুরে যেতে পারেনি। মালা পরিয়ে যারা ধর্ষণকারী তাদের মালা পরিয়ে আহমেদাবাদের জেল থেকে বার করছে, আর কত ন্যাকামি করবে। সমস্যা হচ্ছে তিনি সন্দেশখালী উল্লেখ করবেন, তিনি চোপড়া উল্লেখ করবেন, তিনি হাঁসখালী উল্লেখ করবেন, কিন্তু তিনি হাথরাস উল্লেখ করবেন না, উন্নাও উল্লেখ করবেন না। মণিপুর শুনলে ভয় পাবেন, কোনোদিন যাবেন না। পশ্চিমবঙ্গে আর আইনের শাসন নেই। ভারতবর্ষে ডক্টর ভীমরাও আম্বেদকরের তৈরি শাসন আজকে আর নেই, তার সংবিধান আজকে নেই। এখানে শরিয়াত সংবিধান শুরু হয়ে যাবার মুখে পশ্চিমবঙ্গে। বাংলায় আমরা দুর্গা পূজা করি, কালী পূজা করি, সরস্বতী লক্ষ্মী পূজা করি। বাংলার প্রত্যেকটা মহিলা আমাদের কাছে দেবী, আমরা মাতৃ আরাধনায় আমরা ব্রতী হই। তাই এখানে ওইসব করে লাভ নেই। মহিলাদের সম্মান জানাতে বাংলার থেকে শিখে যাও। দেখুন, কে কি বললেন, কাকে আক্রমণ শানালেন, এগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই। রাজনৈতিক দলের নেতা যারা শাসক তারা বিরোধীদের সম্পর্কে বলো, বিরোধীরা তারা শাসকের সম্পর্কে বলো, এই অবধি তো ঠিক আছে। কিন্তু খেয়াল করে দেখুন, দিল্লিতে বসে বাংলার ইস্যু ঠিক করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বুদ্ধিজীবীদের নিয়ে যে খোঁচাটা দিয়েছেন, দিগ্গজ বলেছেন, সেটা অনেকের মনেই লাগবে খোঁচাটা, রাজনীতিকদের মনে হয়তো রাখবে, কিন্তু বাঙালিদের মনে খোঁচা দেওয়ার কাজটাও কিন্তু তাকেই করতে হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন চোপড়া সন্দেশখালী নিয়ে তিনি কোনো রাজনৈতিক স্কোর করার চেষ্টা করছেন না, কিন্তু অরাজনৈতিক পদক্ষেপেও তো রাজনৈতিক স্কোর হয়েই যায়। আজ যেরকম প্রধানমন্ত্রী ভারতীয় ক্রিকেট দলের সাথে দেখা করলেন, তাতেও তো রাজনৈতিক স্কোর হয়ে গেল, অথচ গোটা ব্যাপারটা কমপ্লিটলি অরাজনৈতিক। দুপাশে রাহুল দ্রাবিড় আর রোহিত শর্মা, আর মাঝখানে কাপ, এই নিয়ে তো পোজ দিলেন প্রধানমন্ত্রী। কিন্তু খেয়াল করুন, কাপ তিনি স্পর্শ করলেন না, কাপ ধরে রইলেন কারা? রাহুল আর রোহিত। মোদি তাদের দুজনের হাত ধরে রইলেন, কারণ কাপ অর্জন করতে হয়, তা শুধুমাত্র খেলোয়াড়রাই ধরতে পারেন। এটা কিন্তু প্রধানমন্ত্রী সচেতনভাবে করেছেন, ধরলেও কিছু হতো না, কিন্তু করলেনও তিনি। আর সোশ্যাল মিডিয়ায় তক্ষুনি ভেসে উঠল 1983 ছবি। কপিল দেবের জিতে আনা বিশ্বকাপ ধরেছিলেন ইন্দিরা গান্ধী। গৈরিক আইটি বাহিনী পুরনো একটা ঘটনার পরম্পরাও কিন্তু মনে করিয়ে দিচ্ছে।
দ্বিতীয় চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ার পর ইসরো চেয়ারম্যান শিবনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। আর তারপর তৃতীয় চন্দ্রাভিযানটা সফল হয়। তেমনি আহমেদাবাদে ওই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের পর ড্রেসিং রুমে গিয়ে ক্রিকেটারদের সান্ত্বনা দিয়েছিলেন মোদী। সেই টিমই 6 মাস বাদে ফের কাপ জিতে ফিরল। তার মানে সম্পূর্ণ অরাজনৈতিক বিষয়ে রাজনীতি না করেও রাজনৈতিক স্কোর করা যায়। এটাই সব থেকে বড় বার্তা কোনো রাজনীতিকের কাছ থেকে, জানেন তো। এই প্র্যাকটিসটা না প্রধানমন্ত্রী যেরকম করেন, কোথাও গিয়ে ওই একটা কাক ঝুলিয়ে বার্তা দেওয়ার কাজটা সেটাও মুখ্যমন্ত্রী করেন। এখানেই কিন্তু ঝানু রাজনীতিকদের মধ্যে মিল।